টুনি তার তিন কন্যাকে নিয়ে বাস করত। একদিন রাতে বনে প্রচুর বেগে ঝড় আসে। ঝড়ে টুনিদের ঘরটা দুলতে থাকে। টুকি, টুনটু, টিং টিং, মা তাড়াতাড়ি বাইরে চল, আমাদের ঘরটা দুলছে। এক্ষুনি মনে হয় ঘরটা ভেঙে যাবে, আর এক মুহূর্তে এই ঘরে থাকা যাবে না। চল সোনারা চল। টুনি তার তিন কন্যাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে, আর সাথে সাথে ওদের ঘরটা ভেঙে যায়। টুনি কাঁদতে থাকে। এই ঘরটা আমার টোনার শেষ স্মৃতি ছিল, শেষে কিনা এই ঘরটাই ধ্বংস হয়ে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি কেন এমনটা করলে, কেন এমনটা করলে আমার সাথে সৃষ্টিকর্তা। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়, আর সকালের সাথে সাথে ঝড়ও কমে যায়। এখন আমি ঘর বানাবো নাকি কাজ খুঁজতে বনে বেরিয়ে পড়বো? ঘর বানাতে গেলে কাজ খুঁজতে যেতে পারবো না, না আর কাজ না পেলে না খেয়ে থাকতে হবে। মা, ও মা, আমার অনেক ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দাও। আর বৃষ্টিতে ভেজার কারণে আমার ঠান্ডা লাগছে, আমাকে বিশ্রাম নিতে দাও মা, আমার ভালো লাগছে না। মারে, একই তো ঘর নেই, তার উপর আবার কোনো খাবারও নেই। আমি তোকে কি করে খাবার দিব বল মা? মা কেঁদো না, তুমি বরং আমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করবো মা। মারে, খাবার খুঁজতে গেলে এদিকে ঘর কে বানাবে? আর যদি টোনা থাকতো তাহলে এমনটা কখনোই হতো না। মা, বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, তুমি আমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসো, আর আমরা তিনজন মিলে ঘর তৈরি করবো মা। তোরা পারবি তো সবটা সামলে নিতে সোনারা? হ্যাঁ মা, পারবো, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি খাবার নিয়ে চলে এসো কেমন? মেয়েদের এমন কথা শুনে টুনি বনের দিকে খাবারের উদ্দেশ্যে উঠতে থাকে। এদিকে তিন কন্যা একে একে কাঠ সংগ্রহ করে একটা সুন্দর ঘর তৈরি করে। তিন কন্যা তাদের তৈরি ঘরে প্রবেশ করে, আর চারদিকে তাকিয়ে বলতে থাকে, আরে বা, আমাদের ঘরটা তো দেখতে ভারী সুন্দর হয়েছে, মা দেখলে অনেক খুশি হবে। অন্যদিকে কণিকার যজ্ঞুর ঘরটাও রাতের ঝড়ে ভেঙে যায়। কণিকা যজ্ঞুকে বলতে থাকে, কতবার করে বলেছিলাম অলসতা করো না, ভালো করে একটা ঘর তৈরি করো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এবার বোঝো মজা, টুনির তিন কন্যার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে, বুঝেছো? কেন যে তোমাকে বিয়ে করেছিলাম। টুনির তিন কন্যার কাছ থেকে কি শেখার আছে আমার, শুনি। কণিকা, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, কথায় কথায় আমাকে অপমান করবে না। ইস, কাজ করবে না আবার বললেই ধমক দেওয়া। ওইদিকে দেখো, টুনির ছোট্ট ছোট্ট তিন কন্যা একাই ঘর বানিয়েছে, আর এখন ঘরে বসে খেলছে। আরে আরে, সত্যি তো। আরে কণিকা, তুমি আমাকে এই কথাটা বলে লটারি লাগিয়ে দিলে তো। ঘরে তো দেখছি টুনি নেই, চলো চলো, আমরা ওই তিন কন্যাকে তাড়িয়ে দিয়ে ওই ঘরটা দখল করব, আর আমাদের কষ্ট করে পরিশ্রম করতে হবে না। যজ্ঞ আর কণিকা টুনির ঘরে প্রবেশ করে, আর যজ্ঞ বলতে থাকে, এই তিন কন্যা, এই ঘর থেকে বেরিয়ে পড়, আজ থেকে এই ঘর আর এই গাছ আমাদের, আমরা এখানে থাকবো। বের হ, বের হ বলছি তোরা। তোমরা কি মাতাল হয়ে এখানে এসেছো নাকি? এটা আমাদের ঘর, আমরা অনেক কষ্ট করে এই ঘর তৈরি করেছি, তোমরা বের হয়ে ঘর থেকে, আর তো মেরে পা ভেঙে দিব বললাম। যোগ্য, এই তিন কন্যা আমাদের হুমকি দিচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি দু চার ঘা লাগিয়ে দাও। যজ্ঞ যে না ওদের দিকে তেড়ে যেতে ধরে, ঠিক তখনই তিন কন্যা দা নিয়ে ওদের সামনে আসে। আর একবার সামনে আসলে তোমাদের ঘর থেকে মাথা আলাদা করে দিব, চলে যাও, চলে যাও বলছি, এখান থেকে যাও। যোগ্য, পালাও এখান থেকে, আমার কোনো ঘর লাগবে না। যজ্ঞ আর কণিকা ওখান থেকে উড়ে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে আসে। টুনির তিন কন্যা টুনিকে সবটা খুলে বলে, বাবা, তোরা তো ভালোই কাজ করেছিস,
তোরা একদম তোদের বাবার মতো সাহসী হয়েছিস। ওই পাজি কালো কাক খুবই দুষ্টু। আমি তোদের উপর গর্বিত রে সোনারা। চল এবার খাবার খাবি। টুনি তার কন্যাদের খাবার খেতে দেয়। যোগু, আমি ওই তিন কন্যার অপমান কিছুতেই সহ্য করতে পারছি না। কিছু একটা ভাবো, যাতে টুনি সহ ওর তিন কন্যা আর দুনিয়াতে না থাকে। ওদের কত বড় সাহস আমাদের মতো কালো কাকের সাথে পাঙ্গা নেয়। ঠিক বলেছ তুমি কণিকা, চলো ঈগল দাদার কাছে চলো। ওরা দুজন উড়ে পাহাড়ের গুহায় থাকা ঈগলের কাছে যায়। কি ব্যাপার যোগু কণিকা, তোরা কেন জানি আমার কাছে? তা কি মনে করে? দাদা, তোমার জন্য একটা সুখবর এনেছি। তা কি সুখবর শুনি, বল তাড়াতাড়ি। দাদা, টুনির ঘরে নাদুস নুদুস বেশ স্বাস্থ্যবান তিনটে কন্যা আছে। তুমি তো জানোই দাদা, টুনি পাখির মাংস খুবই সুস্বাদু খেতে। আমি তোমার ভালোর জন্যই খবরটা তোমাকে দিতে এলাম। হয়েছে, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি এক্ষুনি যাচ্ছি টুনির ছানাদের খেতে। যজ্ঞ আর কণিকা ওখান থেকে চলে যায়। এদিকে ঈগল যজ্ঞ আর কণিকার সব কথা কবুতর শুনতে পায়। এরপর কবুতর তাড়াতাড়ি টুনির কাছে আসে। কি ব্যাপার কবুতর দাদা, এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো তো আমাকে। পালা টুনি, টুনি তোর ঘর থেকে তুই পালা, তোর কন্যাদের ঈগল খেতে আসছে। ঈগল মানে? কেন, কি করেছে আমার কন্যারা? দাদা, আমি কিছুই যে বুঝতে পারছি না, আমাকে সবটা একটু তাড়াতাড়ি খুলে বলো তো। কবুতর ঈগল যজ্ঞ আর কণিকার কথা টুনিকে খুলে বলে। এরপর কবুতর সেখান থেকে ছুটতে চলে যায়। আর টুনি অনেক ভয় পায়। টুকি টুনটুন টিং টিং মা, তাড়াতাড়ি চল মা, এখানে আর থাকা যাবে না। ঈগল আসছে আমাদের মেরে ফেলার জন্য। টুনি তার মেয়েদের নিয়ে পালিয়ে যায়। আজ তো আমার পার্টি হবে, পার্টি, হা হা হা। তাজা তাজা নাদুস নুদুস মাংস। আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। ঈগল তাড়াতাড়ি চল রে চল। ঈগল টুনির বাড়ির সামনে আসে আর বলতে থাকে, ওই তো টুনির বাড়ি, যাই যাই তাড়াতাড়ি আক্রমণ শুরু করি। এ কি, এখানে তো কেউ নেই। তাহলে কি যজ্ঞ আর কণিকা আমাকে সবটা মিথ্যে বলেছে? হ্যাঁ, ওদের এত বড় সাহস আমাকে কি না মিথ্যে কথা বলা। হ্যাঁ, আজ তো আমি যজ্ঞ আর কণিকাকেই খেয়ে ফেলবো। ঈগল যজ্ঞ আর কণিকার খোঁজে উঠতে থাকে। অন্যদিকে যজ্ঞ কণিকা নদীর পাড়ে বসে গল্প করছিল। যজ্ঞ, আজকের পর থেকে টুনির ঘরটা আমাদের হবে। তখনই ওখানে ঈগল আসে। আমাকে ভুলভাল বলে এখানে বসে আনন্দ করা হচ্ছে, তাই না? আমি টুনি আর তার তিন কন্যাকে খুঁজে পাইনি। আমি টুনি আর তার কন্যাকে খুঁজে পাইনি তো কি হয়েছে? এখন তো তোদের খাবো আমি, হা হা হা। ঈগল যজ্ঞ আর কণিকাকে খেয়ে ফেলে। অন্যদিকে টুনি তার তিন কন্যাকে নিয়ে লুকিয়ে সবটা দেখে আর বলতে থাকে, অন্যের ক্ষতি করতে চাইলে উল্টো নিজেরই ক্ষতি হয়। আমার সোনারা, দেখলি তো, এটাই তার উজ্জ্বল প্রমাণ। আমি না থাকলেও তোরা কখনো কারো ক্ষতি করিস না, কেমন? টুনি তার কন্যাদের নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে যায় আর ওরা আবারও আগের মতো সুখে দিন কাটাতে থাকে। টুনি তার সদ্য ফুটন্ত ছানাকে নিয়ে তার ঘরে বসেছিল। ঠিক তখনই টুনি তার ঘরের জানালা দিয়ে বাইরের আকাশ দেখে বলতে থাকে, আকাশ অনেক কালো করেছে, মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। আরে, আমি তো ডিমে তা দিতে দিতে ভুলেই গেছি যে বর্ষাকাল শুরু হয়ে গেছে। না, আর ঘরে বসে থাকা যাবে না। এক্ষুনি আমাকে খাবার খুঁজতে বের হতে হবে, নইলে যে বর্ষাতে আমাকে না খেয়ে থাকতে হবে। টুনি তার ছোট্ট মেয়েকে বলতে থাকে, আমার লক্ষ্মী টুকিমা, মারে, এখন যে আমাকে খাবার খুঁজতে যেতে হবে। তুই ঘরে থাক, আমি এই যাব আর খাবার নিয়ে চলে আসব। মা,
আমার জন্য কিন্তু মিষ্টি পাকা ফল নিয়ে আসবে আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুম থেকে উঠে যেন তোমাকে দেখি। এই বলে টুকি ঘুমিয়ে পড়ে। টুনি বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈগল কাঠুরিয়া কুড়াল নিয়ে উঠতে থাকে আর এদিক ওদিক তাকিয়ে বলতে থাকে, দূর বাবা, সে কখন থেকে কাঠের গাছ খুঁজছি, এখন পর্যন্ত একটা গাছও খুঁজে পেলাম না। আজকে মনে হয় আমাকে পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে। আরে ওই তো পেয়েছি, অনেক মোটা একটা গাছ। এবার তো আমার লটারি লেগে গেল, এত মোটা গাছ বিক্রি করলে অনেক টাকা পাবো। ঈগল মোটা গাছটার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওই গাছে টুনির ঘর ছিল। ঈগল ঘরটা দেখে বলতে থাকে, আরে এই ঘরে তো বাইরে থেকে দরজা লাগানো, মনে হয় এই ঘরে যে পাখি থাকে সে বাইরে গিয়েছে। এই সুযোগে তাড়াতাড়ি গাছটা কাটতে হবে। এরপর ঈগল দেরি না করে গাছটা কাটতে থাকে। এক পর্যায়ে গাছটা টুনির ঘর সহ মাটিতে লুটিয়ে পড়ে। ঈগল গাছের ডালপালা নিয়ে ওখান থেকে চলে যায়। ঘরের নিচে টুনির ছোট্ট মেয়ে চাপা পড়ে আর্তনাদ করতে থাকে। মা, মা বাঁচাও, মা মরে গেলাম। ব্যথা। মা তুমি কোথায়? আমার কাছে এসো মা। অন্যদিকে টুনি কিছু শস্যদানা নিয়ে একটা গাছের ডালে বসে আর বলতে থাকে, শস্যদানা তো পেয়েছি, এবার আমার মেয়ের জন্য মিষ্টি ফল খুঁজতে হবে। টুনি শস্যদানা নিয়ে আবারও উড়তে শুরু করে মিষ্টি ফলের উদ্দেশ্যে। আর টুনি কিছুক্ষণ ওড়ার পর একটা গাছে মিষ্টি ফলও পেয়ে যায়। টুনি মিষ্টি ফল আর শস্যদানা নিয়ে খুশি মনে বাড়ির দিকে উড়তে থাকে। এই মিষ্টি ফল খেলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি বড় হবে আর উড়তেও পারবে। কিছুদিন পর আমি আর আমার মেয়ে টুকি একসাথে খাবার খুঁজতে বেরোবো। কি আনন্দটাই না হচ্ছে আমার। টুনি এসব ভাবতে ভাবতে তার বাড়ির সামনে পৌঁছে যায়। টুনি সামনে মাটিতে তার ঘর লুটিয়ে পড়ে থাকতে দেখে। আমি কি দেখছি? আমার ঘর! হায় হায়, কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার গাছটা কেটে ঘরটা ভেঙে দিল? কাঁদতে কাঁদতে টুনি টুকির কথা মনে পড়ে যায়। আমার মেয়ে টুকি? টুকি কোথায়? ও তো ঘরে ঘুমিয়েছিল, ওর কিছু হয়নি তো আবার? টুকি মা, টুকি মা কোথায় তুই? সারা দে মা, সারা দে আমাকে। টুকি আবার চাপা পড়ে? না না না, এ হতে পারে না, আমার মেয়ের কিচ্ছু হবে না। মা, মামি এখানে, আমার কষ্ট হচ্ছে মা, আমাকে এখান থেকে উদ্ধার করো মা। টুনি টুকির আর্তনাদ শুনে টুকিকে ঘরের নিচ থেকে উদ্ধার করে। টুনি টুকিকে জড়িয়ে ধরে। মারে, মারে তুই ঠিক আছিস? সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য। তখনই চারদিক কালো করে প্রচুর বেগে বাতাস বইতে শুরু করে। হায় হায়, মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। আমি এত অল্প সময়ে নতুন গাছ খুঁজে কি করে আবার ঘর তৈরি করব? আমার মাথা যে কাজ করছে না। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, সাহায্য করো। মা চলো, আমরা অন্য কোনো পাখির কাছে সাহায্য চাই। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। অন্য পাখির কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনেক জোরে বাতাস বইছে, তুই উঠতে পারবি না রে মা, তুই বরং আমার পিঠে বস। টুকি টুনির পিঠে উঠে বসে। টুনি বাতাসের মাঝে উড়ে কবুতরের বাড়িতে যায়। কবুতর তখন পোটলা পুটলি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। কবুতর টুনিকে দেখে বলে, কি ব্যাপার টুনি, তুই এই বাতাসের মাঝে এখানে? দাদা, কে যেন আমার গাছটা কেটে দিয়ে আমার ঘরটা ভেঙে দিয়েছে। দাদা, আমাকে তোমার ঘরে একটু জায়গা দাও।
তোকে আমি কি আশ্রয় দিব? আমি নিজেই তো আশ্রয় নেয়ার জন্য আমার বোনের বাড়িতে যাচ্ছি। আমার ঘরটা অনেক দুর্বল, তাই তুই এখান থেকে অন্য কোথাও যা। আমার ঘরটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এসব বলে কবুতর চলে যায় আর টুনি উড়ে টিয়ের কাছে যায়। টিয়ে তখন একটা ডালে বসে কাঁদছিল। টুনি বোন, জোরে বাতাসের কারণে আমার ঘরটা ভেঙে গিয়েছে। এখন আমি কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। টুনি বোন, তোর ঘরে আমাকে একটু আশ্রয় দে না রে। দিদি, তোমার ঘর তো বাতাসে ভেঙে গেছে, আর আমার ঘর যে কেউ ইচ্ছে করে ভেঙেছে। আমি এসেছিলাম তোমার কাছে সাহায্য চাইতে, আর তোমার এই অবস্থা। হায় রে, কি আর করার, এখন কষ্ট করে আমাকে আমার মায়ের বাড়িতে যেতে হবে। থাক তুই টুনি, আমি চললাম আমার মায়ের বাড়ি। টিয়ে চলে যায়। টুনি তার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে কণিকার বাড়িতে যায়। টুনি কণিকার কাছেও আশ্রয় চায়। একই তো আমার ঘরটা অনেক ছোট, তার উপর আবার তোকে আশ্রয় দিলে সারা রাত তোর মেয়ের চিৎকার সহ্য করতে হবে। এর চেয়ে ভালো তুই এখান থেকে চলে যা। মাসি, আমি কোনো চিৎকার করব না মাসি। সারা রাত আমি চুপ করে থাকবো, তবু আশ্রয় দাও না মাসি। চুপ কর ছানা, ছোট হয়ে মুখে মুখে তর্ক। বের হ বলছি, বের হ। কণিকা ওদের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টিতে ভিজে টুনি তার মেয়েকে নিয়ে একটা বড় গাছের নিচে দাঁড়ায় আর কাঁদতে কাঁদতে বলে, হে সৃষ্টিকর্তা, এবার আমি এই ছোট ছানাকে নিয়ে কোথায় যাব? এত কষ্টের চেয়ে তুমি আমাদের তুলে নাও, তুলে নাও। টুনি যে গাছের নিচে দাঁড়িয়েছিল সেই গাছ টুনির কান্না শুনে কথা বলে ওঠে। তোমার কি হয়েছে টুনি? তুমি কাঁদছো কেন? বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। তুমি তো একটা গাছ, তুমি কি করে আমাকে সাহায্য করবে বলো? আমি একটা জাদুই গাছ, আমি তোমাকে সাহায্য করতে পারবো। বলো টুনি, কি হয়েছে তোমার? টুনি গাছকে তার সব কথা খুলে বলে। সব শুনে গাছ জাদু করে টুনিকে একটা গোলাপি বাঁশের ঘর দেয়। টুনি, আজ থেকে তুমি এই গোলাপি বাঁশের ঘরে বাস করবে, কেমন? গাছ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি তুমি সাহায্য না করতে, তাহলে আমার কি হতো? টুনি টুকিকে নিয়ে গোলাপি বাঁশের ঘরে প্রবেশ করে। সৃষ্টিকর্তার উপর কখনো নিরাশ হওয়া উচিত নয়। সৃষ্টিকর্তা অসহায়দের সাহায্য করবেই করবে। এরপর থেকে টুনি তার মেয়েকে নিয়ে গোলাপি বাঁশের ঘরে অনেক সুখে দিন কাটাতে থাকে। আরে আরে, কোথায় যাও তোমরা? বোঝো নাকি তোমরা আমি পেতনি, একদম কি পেতনি। ওরে বাবা রে, আমি তো কবরস্থানে চলে এসেছি। আর কার যেন কথা শুনতে পাচ্ছি। ওরে বাবা রে, আজ আমি মরার জন্য এখানে এলাম নাকি? জঙ্গলের পাখিদের কাছে তো শুনেছি এখানে এক পেতনি থাকে। তুই তো ঠিকই শুনেছিস রে। এখানে আমি থাকি। তুই যখন আমার কাছে চলে এসেছিস, তখন আর আমি তোকে দূরে ঠেলে দিব কি করে বল? ওরে মারে, পেতনি, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে যেতে দাও তুমি। ওইদিকে যে আমার সুন্দরী বউটা আমার জন্য অপেক্ষা করছে। ওর মুখখানা দেখে না মরলে যে আমার মৃত আত্মাটাও শান্তি পাবে না। আরে রাখ তোর সব বউয়ের আদিক্ষেতা, তুই এখনো মরিসনি। আগে তো মর, তারপর না হয় আত্মার শান্তি চিন্তা করিস। ও, তাহলে তুমি আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ হ্যাঁ দিব।
আগে যে আমার কাজ করে দিতে হবে তোর। বলো না গো, কি করতে হবে? আমি তাই করতে রাজি আছি। শোন, আমার জন্য তরতাজা ইলিশ মাছ ভাজা নিয়ে আসবি। আমি খেয়ে তৃপ্তি পেলে তবে না তোকে ছেড়ে দিব। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য ইলিশ মাছ ভাজা নিয়ে আসছি। কালু পেতনিকে অপেক্ষায় রেখে ইলিশ মাছ আনতে যায়। ও বউ, আমাদের ঘরে যে ইলিশ মাছগুলো আছে না, তুমি ওগুলো বের করে আমাকে এনে দাও তো। এত রাতের বেলা তুমি ইলিশ মাছ দিয়ে কি করবে গো? নিজের স্বামীকে বাঁচাতে চাইলে এত প্রশ্ন না করে তাড়াতাড়ি মাছগুলো আমাকে দাও। রাখো তো এসব উল্টাপাল্টা কথা। আর কি হয়েছে আমাকে সব খুলে বলো তো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এসো, আমি তোমাকে কানে কানে সব বলে দিচ্ছি। যাও এবার এগুলো নিয়ে ওই কবরস্থানের পেতনির কাছে যাও। আরে আরে, তোমার তো অনেক বুদ্ধি, সুন্দরী বউ আমার। এবার দেখি পেতনি, তুই আমাকে কি করে খাস। সামান্য দুটো মাছ নিয়ে আসতে তোর এত সময় লাগে? আরে তবুও তো দেখছি কাঁচা মাছ নিয়ে এসেছিস। তোকে না বললাম ভাজা মাছ আনতে? আচ্ছা যাই হোক, দে তো দে, দে দেখি মাছগুলো খেয়ে নে। ওরে বাবা রে, এই পুচকে পাখিটা তো দেখছি আমাকে বোকা বানিয়ে ছাড়লো। দেখ, বোকা বানানোর শাস্তি আমি তোকে কেমন করে দেই। ওরে বাবা রে, কোমরটা পুরো ভেঙে গেল মনে হচ্ছে। কোমর ভাঙলে ভাঙুক, তবুও যে তুমি বাড়ি ফিরে এসেছো এটাই তোমার কপাল। নাও এবার বিছানায় গিয়ে ঘুমাও। এরপর কালু আর কাকলি ঘুমিয়ে পড়ে। এদিকে কবরস্থানের সেই পেতনি ঝাল খেয়ে তো আমার পুরো পাতলা পায়খানা ধরে গেছে। এবার আমার পেট ভালো করার জন্য তো মায়া ফল খেতে হবে। না না, এভাবে আর বসে থাকলে চলবে না। আমাকে মায়া ফলের উদ্দেশ্যে যেতে হবে। পেতনি মায়াফলের জন্য বেরিয়ে পড়ে। কিছুটা পথ যেতেই মায়াফলও পেয়ে যায় আর সেটা ছিঁড়ে নিয়ে টুনির ঘরের চালের উপর এসে বসে পড়ে। এবার একটু শান্তি করে ফলটা খাই। ফল খাওয়ার সময়ও কি পটে চাপ দিতে হয় নাকি? তোরে কোথাও গিয়ে আর কি করি, এখানে আমি পটি করে দেই। পেতনি টুনির ঘরের চালের উপর বসে পটি করে দেয়। এদিকে টুনির ঘর ফুটো থাকায় পেতনি সব পটি টুনির ঘরে ঢুকে যায় আর তা টুনির শরীরের উপরে পড়ে। আর অমনি টুনি ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ওয়াক থু, কি গন্ধ! আমার ঘরে চালে বসে কে পার্টি করেছে? একবার যদি ধরতে পারি তাহলে আজ পুরো রোস্ট বানিয়ে খাবো। টুনি রাগ করে বাইরে বেরিয়ে আসে আর এদিকে পেতনি আহা, ভোগে নয়, ত্যাগে যে প্রকৃত সুখ। আমার ঘরে পটি করে দিয়ে সুখ খোঁজা হচ্ছে তাই না? হ্যাঁ, তুই আমার সুখ নিয়ে প্রশ্ন করিস? আমি এক্ষুনি তোর ঘর মটকে দিব বলে দিলাম। পেতনি, যাক বাবা, এ তো একাই পটল তুলতে গেল। আমার আর এখানে থেকে লাভ কি? পেতনি সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকালও হয়ে আসে। আর বাকি পাখিরা এসে টুনিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এ মা, এর কি হলো? তাড়াতাড়ি এর জ্ঞান ফেরানোর দরকার। আরে তোরা সবগুলো হা করে কেন বসে আছিস?
তাড়াতাড়ি জ্ঞান ফেরা ওর। এরপর টুনির জ্ঞান ফেরানো হয়। এদিকে সেখানে কালু আর কাকুলিও এসে হাজির হয়। এদিকে টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে খুলে বলে। এদিকে কাকুলি আর কালুও সবাইকে সব ঘটনা খুলে বলে। এসব তোরা কি বলছিস? এবার তো তাহলে ওই পেতনি আমাদের সবার ঘাড় মটকিয়ে খাবে। আমাদের ওই পেতনিকে এই জঙ্গল থেকে বের করার উপায় খুঁজতে হবে। কিন্তু সেই উপায় আমরা পাবো কোথায়? এই জঙ্গলের দক্ষিণ মেরুতে আছে এক আদিকালের বদ্যি বুড়ি। সেই পারবে আমাদের এই বিপদ থেকে মুক্ত করতে আর উপায় বলে দিতে। তোরা চল সবাই, আমরা বরং ওখানেই যাই। সব পাখিরা মিলে উড়ে সেই আদিকালের বদ্যি বুড়ির কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। ও হলো ইলিশ কেকো পেতনি। আজ থেকে অনেক বছর আগে ওই মেয়ে রাজার বাড়ির ইলিশ চুরি করে খেয়েছিল। তার কারণে রাজা মেয়েটার উপর রেগে গিয়ে মেয়েটার গর্দান দেয় আর মেয়েটা মারা যায়। তবে সবার মুখে শোনা যেত মেয়েটার আত্মা নাকি জঙ্গলে ঘোরাফেরা করত। আজ যখন তোরা বলছিস, তার মানে সত্যি আবার সেই মেয়েটি ফিরে এসেছে। এবার আমরা কি করব বুড়িমা? ওই পেতনি তো যখন তখন আমাদের ক্ষতি করে দিবে। শোন, আমি তোদের একটা ইলিশ মাছ পুড়ে দিচ্ছি। তোরা যদি কোনোভাবে সেই ইলিশ মাছটা পেতনিকে খাওয়াতে পারিস, তবে ওই ইলিশ কেকো পেতনি চিরতরে তোদের জঙ্গল থেকে চলে যাবে। আপনি পোড়া ইলিশ দিন, আমরা আজ রাতেই ওই পেতনিকে পোড়া ইলিশ খাওয়াবো। এই নে পোড়া ইলিশ। সবাই আদি বুড়ির কাছ থেকে পোড়া ইলিশ মাছ নিয়ে ফিরে আসে। এদিকে রাতও হয়ে আসে। আর সবাই পোড়া ইলিশটা কবরস্থানের পাশে রেখে পাশের ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে পেতনি ইলিশের সুবাস! ওই তো ইলিশ দেখা যাচ্ছে। মনে হয় কেউ ভুল করে ইলিশ মাছ ফেলে রেখে গেছে। আমি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই আগে। পেতনি কোনো দিক না তাকিয়ে পোড়া ইলিশ মাছ খেয়ে ফেলে। আর অমনি পেতনি অদৃশ্য হয়ে যায়। আর তা দেখে সবাই ভীষণ খুশি হয়। আর নির্বিঘ্নে সবাই রাত বিরাতে চলাচল করতে থাকে। টুনির দুই কন্যা ছিল, বড় কন্যা টুকি আর ছোট কন্যা টিংটিং। টুকি অনেক সুন্দরী আর টিংটিং ছিল কালো। মা, মা, কোথায় তুমি? এদিকে আসো, আমার খুবই ক্ষুধা লেগেছে মা। আরে, আমার রূপসী কন্যার বুঝি ক্ষুধা লেগেছে? লক্ষ্মী মা আমার, কি খাবি তুই বলতো আমাকে? তুই যা খেতে চাইবি আমি তোকে তাই রান্না করে দিব। আহারে, আমার সুন্দরী কন্যার মুখটা কেমন শুকিয়ে গেছে। মা, আমি পান্তা খাবো, গরম গরম ঝাল ঝাল পান্তা। যাও মা, আমার জন্য তাড়াতাড়ি পান্তা বানিয়ে নিয়ে এসো। তুই এখানে বস মা, আমি তোর জন্য পান্তা নিয়ে আসছি, কেমন? টুনি রান্নাঘরে চলে যায় পান্তা রান্না করতে। আর বেশ কিছুক্ষণ পর টুনি পান্তা নিয়ে আসে আর টুকিকে খাইয়ে দেয়। টুকি মা, পান্তা তো শেষ, তুই আরো কিছু খাবি? বল আমাকে, লক্ষ্মী সুন্দরী মা আমার। না মা, আমি আর কিছুই খাবো না। মা জানো, কাল রাতে আমি ঘুম থেকে উঠে দেখি ওই কালো টিং টিং বিছানায় আমার পাশে শুয়ে আছে জানো। কি?
ও মেঝে ছেড়ে বিছানায় তোর পাশে শুয়েছিল? দেখি তো তোর শরীরে কোনো কালো দাগ লেগেছে কিনা। ওর তো সাহস কম নয়, আজ ওর একদিন কি আমার একদিন। কিন্তু তার আগে চল, তোকে সাবান দিয়ে আমি গোসল করাবো। হায় হায় রে, আমার সোনাটার পাশে ওই কালো কুৎসিতটা শুয়েছিল। শুধু কি তাই, আমি যখন খাবার খাই তখনও লুকিয়ে লুকিয়ে দেখি যাতে আমার পেট খারাপ হয়। মা মা, আমি ওকে মোটেও সহ্য করতে পারি না। ওই দেখো মা, এখনো লুকিয়ে লুকিয়ে খাবার দিচ্ছি। টিংটিং দূর থেকে ওদের দুই মা মেয়েকে দেখছিল। টুনি টিংটিংকে দেখে রেগে গিয়ে বলতে থাকে, তোর সাহস তো কম নয়, তোর সাহস অনেক বেড়ে গিয়েছে তাই না? তুই দূর থেকে আমার সুন্দরী মেয়ের ওপর নজর দিস, আজ তোর চোখ আমি তুলে নিব। মা, তুমি এসব কি বলছো? টুকি দিদি আমার বড় বোন হয়, আমি কেন টুকি দিদির উপর কোন নজর দিব বলো তো? চুপ, একদম চুপ। আমি তোর দিদি নই, আর তুই আমার মাকে কেন মা বলে ডাকছিস? হ্যাঁ, কালি কোথাকার, দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে। তোর ছায়া আমাদের উপর পড়লে আমরাও তোর মতো কালো কুৎসিত হয়ে যাব। যত সব। দিদি, তুই তো বড় আমার থেকে, তোর জ্ঞান অনেক বেশি। দিদি, সৌন্দর্য নিয়ে বেশি অহংকার করতে নেই রে, ঈশ্বর নারাজ হবে। টুকি ঠিক কথাই বলেছে, মুখ পুরি কোথাকার, একে তো কালো, তার উপর আবার আমার মেয়েকে নীতিবাক্য শোনাচ্ছে। যা যা চোখের সামনে থেকে বলছি। মা, কেন এমন অবিচার করো তুমি বলো তো? দিদি যেমন তোমার পেট থেকে হয়েছে, তেমন তো আমিও তোমার পেট থেকে হয়েছি। তাহলে কেন আমাকে আদর করো না তুমি? কেন সবকিছু থেকে বঞ্চিত করো আমাকে? বলো না মা, কেন আমাকে বনের সকলের থেকে আড়াল করে ঘরে আটকে রাখো? তুই আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। তোর মতো কালোকে পেটে রেখে আমি অনেক বড় অপরাধ করেছি। যদি আগে জানতাম যে তুই কালো হবি, তাহলে তোকে পেটে আমি মেরে ফেলতাম। যা এক্ষুনি চোখের সামনে থেকে চলে যা, তোকে বনের পাখিরা দেখলে আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। যা বলছি। টুনির কথা শুনে টিংটিং কান্না করতে করতে ঘরে চলে যায়। হে ঈশ্বর, কেন তুমি আমাকে কালো করে পাঠিয়েছো? আমাকে তুলে দাও ঈশ্বর, আমাকে তুলে দাও। এভাবেই দিন চলতে থাকে। একদিন টুনি টুকির জন্য রান্না করছিল, এমন সময় ওখানে টিংটিং আসে। মা, কি রান্না করছো দেখি? ইস, কি ঘেমে গেছো। মা, দাও আমাকে, আমি রান্না করি। এই গরমে রান্না করলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। দাও তো দাও। এই কালি, এই এত দরদ তোকে দেখাতে হবে না। তোর মতো কালির হাতের রান্না খেলে আমি আর আমার মেয়েও কালো হয়ে যাব। আর শোন, বেশি ন্যাকা ভালোবাসার অভিনয় করতে আসবি না, এই আমি বলে দিলাম তোকে। আমি তোর ভালোবাসায় গলবো না, যত সব। মা, আমি যে তোমার দুঃখ দেখতে পারি না। দিদি তো অনেক বড়, কেন দিদির কাজ তুমি করে দিবে বলো তো? বলছি না, এখান থেকে যা, তোর মুখ দেখলে রান্না করা খাবারের স্বাদ হয় না, বুঝেছিস? টিংটিং মন খারাপ করে চলে যায়। একদিন টুনি টুকির কাপড় পরিষ্কার করতে গিয়ে নলকূপের পাড়ে পা পিছলে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে। কোমরটা ভেঙে গেল রে, ভেঙে গেল। টুকি মা, এদিকে আয়, আমাকে একটু তোল, গেছি রে, গেছি। টুনির চিৎকার শুনে কালো টিংটিং বেরিয়ে আসে আর অস্থির হয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, হাই হাই, একে হলো বা তোমার? বেশি ব্যথা পেয়েছো তাই না বা? বলেছিলাম এত কাজ করো না, আমাকে দাও, আমি কাজ করে দিব। মা, হাত দাও, তোমাকে ঘরে নিয়ে যাই, কোমরে মলম মালিশ করে দিব। মা চলো। আমি এখানে মরে যাব, তবুও তোর মতো কালো কন্যার সাহায্য নিব না। আমি পড়ে গিয়ে যত ব্যথা পাইনি, তার চেয়ে বেশি ব্যথা পাচ্ছি তোর এই কালো মুখ দেখে। যা এখান থেকে, নেকা ষষ্ঠী কোথাকার। আমার সুন্দরী মেয়ে এসে আমাকে তুলবে। টুকি টুকি, মারে। টুকি ঘর থেকে বাইরে বের হয় আর টুনিকে না তুলে বলতে থাকে, মা, আমার এখন সময় নেই, আমার বান্ধবীরা বাইরে অপেক্ষা করছে আমার জন্য।
তুমি কষ্ট করে নিজে নিজে উঠে ঘরে আসো মা। টুকি চলে যায়। এ দেখে টিং টিং আবারও এগিয়ে আসে আর বলতে থাকে, মা কেন এমন জেদ করছো বলো তো? তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাদের জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারবো। চলো মা, তোমাকে ঘরে নিয়ে যাই। টুনিকে টিং টিং জোর করে ঘরে নিয়ে আসে আর টুনির কোমরে মলম লাগিয়ে দেয়। মা তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসি। শোন টিং টিং, আমি তোকে সাহায্য করতে দিয়েছি জন্য ভাবিস না। আমি তোকে মেনে নিয়েছি। তুই কোনোদিনও আমার কন্যা ছিলি না আর থাকবিও না। আমি ঠিক আছি, নিজের কাজ নিজে করে খাবো। যা যা এখন এই ঘর থেকে বলছি। টুনির এমন কথা শুনে টিং টিং মনে মনে অনেক কষ্ট পায় আর দুঃখে সে ঘর থেকে বেরিয়ে নদীর পাড়ে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা আমার এক বান্ধবীর জন্মদিন আজকে, আমাকে এক্ষুনি 5,000 টাকা দাও তো, উপহার কিনবো। মা টুকি, কালকেই তো তোকে 2,000 টাকা দিলাম, সেগুলো দিয়ে উপহার কিনিসনি। আর আজকে আমার কাছে এত টাকা নেই রে মা। কালকেই টাকা কালকেই শেষ হয়ে গেছে, আর তুমি মিথ্যে বলছো আমাকে না? টাকা দাও তাড়াতাড়ি, কিন্তু বেশি দেরি করো না। বললাম তো টাকা নেই, আর তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? শোন টুকি, আমি কিন্তু তোর মা হই। আমি জানি তোমার কাছে টাকা আছে, দাঁড়াও আমি নিজেই নিয়ে নিচ্ছি। আমার কাছে বেশি সময় নেই বাবা। আর আমি তোমার কালো কন্যা নই যে তোমার ধমকে কেঁদে কেঁদে ফেলবো। টুকি আলমারি থেকে টাকা বের করে আর এদিকে টুনি বিছানা থেকে ওঠে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর কাছে যায়। টুকি মা, এই টাকাগুলো আমি আমার ভবিষ্যতের জন্য রেখেছি। এই টাকাগুলো নষ্ট করিস না। দে দে বলছি টাকাগুলো আমাকে। সারো, এই টাকা আজ থেকে আমার। তোমাকে আমি কিছুতেই টাকা নিতে দিব না। যাও যাও, এগুলো আমার টাকা, যাও। টুকি টুনিকে ধাক্কা দেয় আর টুনির মাথা দেয়ালের সাথে ধাক্কা লেগে ফেটে যায় আর রক্ত বের হতে থাকে। আহ, মরে গেলাম রে, মরে গেলাম। টুকি মা, তুই সব কি করলি? মারে। বেশি অভিনয় করো না, আমি তোমার এই টাকা কিছুতেই দিব না। চলো হাসপাতালে। টুকি নির্দয়ভাবে টুনিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার অজ্ঞান টুনিকে দেখে বলতে থাকে, টুকি ম্যাডাম, আপনার মায়ের অনেক রক্ত ঝরে গিয়েছে আর কোমরে সে অনেক আঘাত পেয়েছে। জলদি করে ওনাকে রক্ত দিতে হবে, নইলে উনি মারা যেতে পারে। আপনি তো ওনার মেয়ে, তাই না? আপনি রক্ত দিতে পারেন। আমি হাসপাতাল অবধি নিয়ে এসেছি, এটাই অনেক। কোনো রক্ত টক্ত বাবা আমি দিতে পারবো না। আমি রক্তদান করে আমার সর্বনাশ ডেকে আনবো? হ্যাঁ, আমি চললাম। টুকি চলে যায় আর টুনি নীরবে চোখের জল ফেলতে থাকে, কিন্তু সে কিছুই বলতে পারে না। আর অন্যদিকে কিরে টিংটিং, এখানে বসে এভাবে কাঁদছিস কেন? হাসপাতালে যাসনি তোর মায়ের কাছে? হাসপাতালে মায়ের কাছে মানে? কি বলছো এসব তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে বলো তো মাসি। এরপর বিউটি সব কথা খুলে বলে টিং টিংকে, আর সব শুনে টিং টিং এক ছুটে হাসপাতালে আসে। ডাক্তার, আমি রক্ত দিব আমার মাকে। তাড়াতাড়ি রক্ত নিন ডাক্তার, দয়া করে আমার মাকে বাঁচান। হে ঈশ্বর, তুমি আমার মাকে সুস্থ করে দাও। ডাক্তার টিং টিং এর রক্ত নিয়ে টুনিকে দেয়। এরপর টুনি সুস্থ হয়ে ওঠে। টুনি, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আপনি অনেক ভাগ্যবতী যে আপনি একটা কালো কন্যা পেয়েছেন। আপনার কালো কন্যা আপনাকে অনেক ভালোবাসে। আমি ওর প্রার্থনা আর কাকুতি বিনতি দেখে বুঝে গিয়েছি। এই প্রথম কালো কন্যার ভালোবাসা দেখলাম আমি, জানেন? এসব বলে ডাক্তার চলে যায়। টুনি টিং টিংকে ডাকে আর বলতে থাকে,
টিং টিং, মা, আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি রে সোনা। আর আমি যে তোকে অনেক অপমান করেছি, অনেক মেরেছি, তুই আমাকে ক্ষমা করে দে রে মা। আমি আর কোনোদিনও তোকে কোনো অপমান করব না। আয় মা, আমার বুকে আয়। টিংটিংকে টুনি জড়িয়ে ধরে। এরপর টুনি তার কালো কন্যাকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর টুকি ওদের ছেড়ে শহরে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।